আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতেছো। আমরা তোমাদের জন্য টাইপ ভিত্তিক গণিত এমসিকিউ টার্গেট 30 একটি কোর্স নিয়ে এসেছিলাম। তো সেই কোর্সের আমাদের অলরেডি 11টা অধ্যায় শেষ হয়ে গেছে। ও সরি, 8টা অধ্যায়ের অর্ধেক শেষ হয়ে গেছে 11টা ক্লাসের মাধ্যমে। আজকে আমরা অষ্টম অধ্যায় সম্পূর্ণ ক্লিয়ার করব। আমরা আগেই বলছিলাম যে অষ্টম অধ্যায়টা এসএসসি স্টুডেন্টদের জন্য বা ক্লাস 9-10 স্টুডেন্টদের জন্য সব থেকে ভয়ের এবং সব থেকে ভীতিকর একটা অধ্যায়। তো এই অধ্যায়ে আমরা নাম শুনলে অনেকে অ্যাভয়েড করতে চাই যে না এটা পড়বো না, এটা রেখে দেই, এটা রেখে দেই, এরকম একটা মন মানসিকতা আমাদের তৈরি হয়ে যায়। কিন্তু সেখান থেকে আমরা কিভাবে এই অধ্যায় ভালো করতে পারি, তোমরা যারা প্রথম ক্লাসটা দেখে ফেলছো আশা করি তারা বুঝতে পারছো যে এই অধ্যায় কেমনে ভালো করা যায়, কেমনে পড়লে তুমি এই অধ্যায় থেকে ভালো করতে পারবা। আশা করি ওই ক্লাসটা দেখার পরে ওই টাইপের যে ম্যাথ গুলা ছিল বা অথবা 8.1 8.2 এর যে ম্যাথ গুলা ছিল এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমরা বাকি যে টপিকগুলো বাদ ছিল বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো বোর্ডে আমি সর্বপ্রথম একটা সব থেকে ছোট একটা ম্যাথ তুলে রাখছি, সব থেকে ছোট, সুন্দর এবং খুবই ক্ষুদ্র একটা ম্যাথ। তো আমরা ক্ষুদ্র ম্যাথ দিয়ে শুরু করব, ধীরে ধীরে আমরা সব ম্যাথই শেষ করে ফেলবো। আসো তাহলে আমরা শুরু করি। আর যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখো নাই, সবাই পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। পূর্বে আমাদের আরো 11টা ক্লাস হয়েছে, আমাদের 11টা ক্লাসই দেখে নিবা। যদি ক্লাস না পাও, যদি আমাদের কেউ ইউটিউব থেকে আসো, এখানে যদি ক্লাসগুলো না খুঁজে পাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে একটু যোগাযোগ করবো যে ভাই আমরা ক্লাস করতে চাই, ক্লাসের লিঙ্ক গুলো একটু দেন। তো ওইটা ধরলে আমরা বাকি যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো তোমাদের পাঠিয়ে দিব। তো আগের ক্লাসগুলো দেখে নিবা। আগের ক্লাসগুলো দেখলে তোমার গণিত এমসিকিউ নিয়ে কোনো ভয় থাকবে না। গণিত এমসিকিউ 30-30 পাবা। এইখানে যা পড়ানো হচ্ছে তাই আসবে পরীক্ষায় ইনশাআল্লাহ। তো আসো তাহলে আমরা শুরু করা যাক এখন। দেখো, প্রথমে বলছে কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়। দেখো আমরা অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত পড়ছি না সব? অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত সবই পড়ছি আমরা। সবই পড়ছি, মনে আছে তো আমাদের সবার? হ্যাঁ, আমাদের সবারই মনে থাকার কথা যে আমরা সবই পড়ছি। তো আমরা যদি সবই পড়ি, যদি আমরা সবই পড়ে থাকি, তাহলে দেখো, তাহলে একটা বিষয় একটু খেয়াল করো যে একটা ত্রিভুজ থেকে যখন আমরা বহির্বৃত্ত আঁকাইছিলাম তখন আমরা কি লিখছিলাম ভাইয়া? তখন আমরা কি করছিলাম দেখো একটু খেয়াল করো। আমরা এরকম একটা ত্রিভুজ নিছিলাম, এরকম একটা এরকম একটা ত্রিভুজ নিছিলাম। পরে কি করছি, এটাকে এদিকে বর্ধিত করছি, এদিকে বর্ধিত করছি। তার মানে ত্রিভুজের দুইটা বাহুকে দুই দিকে বর্ধিত করে দিচ্ছি। কি করছিলাম? ত্রিভুজের দুইটা বাহুকে দুই দিকে বর্ধিত করে দিচ্ছিলাম, মানে এই বাহুটাকে এইদিকে বর্ধিত করছি, এই বাহুটাকে এইদিকে বর্ধিত করছি। এখন তার মানে আমরা কি করছিলাম, এইখানে একটা বৃত্ত অঙ্কন করছিলাম। আমরা বলছিলাম এটা হলো কি ত্রিভুজের বহির্বৃত্ত, মানে এটা এখানে একটা বৃত্ত অঙ্কন করছি, বলছি এটা হলো ত্রিভুজের বহির্বৃত্ত। বড় এরকম তো সুন্দর হলো না তো, যাই হোক, এখানে বলছিলাম এটা একটা ত্রিভুজের বহির্বৃত্ত। তার মানে একটা বহির্বৃত্ত অঙ্কন করছি আমরা এখানে। তোমরা যারা আমার ক্লাস করছো তাদের আমি বলছিলাম যে তুমি যদি এই বাহুটাকে বর্ধিত করে দাও, এই বাহুটাকে বর্ধিত করে দাও, এবং দেখো এই বাহুটাকে যদি বর্ধিত করে দাও এবং যদি এই বাহুটাকে বর্ধিত করে দাও এদিকে, এই বাহুটাকে যদি এদিকে বর্ধিত করে দাও, তাহলে এই বাহুর উপরে, ত্রিভুজের তিনটা বাহুর উপরে, ধরো এই বাহুর উপরে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এই বৃত্ত অঙ্কন করা সম্ভব। এই বাহুর উপরে কি করা সম্ভব ভাইয়া? একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব। আবার তুমি যদি ভাইয়া এই বাহুটাকে, ধরো এই বাহুটাকে এইদিকে নিয়া, এই বাহুটাকে ধরো এইদিকে নিলাও, এই বাহুটাকে এইদিকে এইদিকে নিলাও, তো এই যে যে বাহুটা নিলাও, তুমি এখান থেকেও একটা বৃত্ত অঙ্কন করতে পারবা। তুমি এখান থেকে চাইলেও কি করতে পারবা? একটা বৃত্ত অঙ্কন করতে পারবা। তো তুমি চাইলে কয়টা বৃত্ত অঙ্কন করতে পারতেছো ভাইয়া? তুমি চাইলে একটা ত্রিভুজ থেকে তিনটা বৃত্ত অঙ্কন করতে পারতেছো, মানে ত্রিভুজের তিনটা বাহু, তিনটা বাহুর উপরেই তুমি বৃত্ত অঙ্কন করতে পারবা। তিনটা বাহুর উপরে কি করতে পারো ভাইয়া? বৃত্ত অঙ্কন করতে পারবা। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি একটা ত্রিভুজ থেকে কয়টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়? একটা ত্রিভুজ থেকে তিনটা বহির্বৃত্ত অঙ্কন করা যায়। ত্রিভুজের তিনটা বাহু, তিনটা বাহুর উপরে একটা ত্রিভুজ থেকে তিনটা বহির্বৃত্ত অঙ্কন করা যায়। যদিও আমরা ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করা শিখছি, আমরা একটা বহির্বৃত্ত অঙ্কন করা শিখছি, আরো যদি দুইটা অঙ্কন করা যায় এটা আমরা শিখি নাই। তো এটা না শেখার কারণে আমাদের কি হবে জানো? যখন আমি পরীক্ষা নেই তোমাদের, দেখা যায় যে আমি যখন চিত্রটা এরকম ভাবে দিয়ে দিই, তখন চিত্রটার বহির্বৃত্তটা এইখানে না আঁকায়া এইদিকে আঁকাইতে বলি, তখন আর স্টুডেন্ট আঁকাইতে পারে না। তখন আর স্টুডেন্ট আঁকাইতে পারে না, কিরে ভাই বললো মানে বহির্বৃত্ত আমরা শিখছি এইখানে আঁকাবো, এই বাহুকে বর্ধিত করবো, এই বাহুকে বর্ধিত করবো, এইখানে একটা এই বাহুকে কোন সমাধিখণ্ড করবো, এই কোন সমাধিখণ্ড করে এইখানে একটা লম্ব আঁকাবো, এইটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বহির্বৃত্ত আঁকাবো, এটা বহির্বৃত্ত। তো এই বহির্বৃত্তটা যখন এখানে অঙ্কন করতে হয় তখন আর স্টুডেন্টরা পারে না, বোঝে না। কিরে সমস্যা কি? স্টুডেন্টরা বুঝতেছে না কি জন্য? তার মানে বোঝা গেল যে স্টুডেন্টরা এখানে যে আরো যে দুইটা বহির্বৃত্ত অঙ্কন করা যায় এই বিষয়ে তাদের জ্ঞান কম। তো এই বিষয়ে যেন আমাদের জ্ঞান থাকে, আমাদের যেখানে বহির্বৃত্ত অঙ্কন করতে বলুক একটা ত্রিভুজের তিনটা বাহুর উপরে আমরা যে কোনো জায়গা থেকে যেন বহির্বৃত্ত অঙ্কন করতে পারি। আশা করি আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। তিনটা বাহুর
যে কোনো বাহুর উপরে তুমি বহির্বৃত্ত অঙ্কন করতে পারবে। তারপরে আসো পরবর্তী কোশ্চেনে দেখি আমরা কি বলছে। ওয়াও, ছোট ছোট কোশ্চেন থেকে শুধু বাংলা লেখা। হ্যাঁ, চিত্রের মধ্যে যাবো ভাইয়া, ভয় পাওয়া মানে খুশি হওয়ার কিছু নেই, আবার ভয় পাওয়ার কিছু নেই। চিত্রের মধ্যে যাবো, খুশি হওয়ার কিছু নেই, আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেখো, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র পরিকেন্দ্র কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজ আমরা পরিবৃত্ত অঙ্কন করা শিখছি না? অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, তিনটা বৃত্ত অঙ্কন করা শিখছি। দেখো, আমরা যখন অন্তবৃত্ত, আমরা যখন পরিবৃত্ত অঙ্কন করি, তখন আমাদের পরিবৃত্তটা কি ছিল ভাইয়া? আমাদের পরিবৃত্তটা ছিল, ধরো আমাদের এরকম, দেখো আমাদের পরিবৃত্ত গুলা ছিল এরকম, আমাদের পরিবৃত্তটা ছিল এরকম, ধরো একটা বৃত্ত মানে একটা ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ বাহুকে স্পর্শ করছিল, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ বাহুকে স্পর্শ করে, এই যে বাহুকে স্পর্শ করবে, এই বাহুকে স্পর্শ করবে, এই বাহুকে স্পর্শ করবে, তাই ছিল না ভাইয়া? তাই ছিল। আমরা কি করছিলাম ভাইয়া? আমরা কি করছিলাম? বাহুকে সমদ্বিখণ্ড করছিলাম। কি কে? বাহুকে। ধরো এই বাহুকে সমদ্বিখণ্ড করছো, এই বাহুকে ধরো এইরকম ভাবে সমদ্বিখণ্ড করি, আমরা এরকম ভাবে সমদ্বিখণ্ড করি, এই বাহুকে ধরো এরকম ভাবে সমদ্বিখণ্ড করি, ধরো এখানে মিলিত হয়, এখানে মিলিত হয়, এখানে মিলিত হওয়ার পর আমরা কি করি? এই যে ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ যে পাইছি, এই ব্যাসার্ধটুকু নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি। এই ব্যাসার্ধটুকু নিয়ে কি করি? এই ব্যাসার্ধ নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি। আমরা বলি এটাকে কি বলি ভাইয়া? এটাকে বলি আমরা ত্রিভুজে মানে পরিবৃত্ত অঙ্কন করা হলো। এখন আমরা তো, এটা তো সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, বা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেছে, বা অন্য কোন ত্রিভুজ হয়ে গেছে। কিন্তু আমরা যখন সমকোণী ত্রিভুজ নিব, একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো। ধরো একটা সমকোণী ত্রিভুজ যখন তুমি নিবা, ধরো সমকোণী ত্রিভুজ এরকম না ভাইয়া? সমকোণী ত্রিভুজ এরকম। সমকোণী ত্রিভুজ যদি এরকম হয়, তো ভাইয়া তুমি দুইটা বাহুকে যদি মনে করো যে তুমি দুইটা বাহুকে যদি খণ্ড করো, তুমি যদি দুইটা বাহুকে সমদ্বিখণ্ড করো, তাহলে দেখা যাবে যে এটা যে ও ত্রিভুজ আছে, এটা যে ও ত্রিভুজ আছে, তো এই ও ত্রিভুজের উপরে এসে পড়বে। কোথায় এসে পড়বে ভাইয়া? ও ত্রিভুজের উপরে এসে পড়বে। তাহলে কোথায় এসে পড়বে? ও ত্রিভুজের উপরে। তো এই বাহু আমরা যদি সমদ্বিখণ্ড করে যদি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই বাহুটা এসে পড়বে ও ত্রিভুজের উপরে। তখন আমাদের চিত্রটা হবে এরকম, সরি, এরকম। তখন আমাদের চিত্রটা কিরকম হবে ভাইয়া? এরকম হবে। তখন এটা আসলে এখানে বা এরকম এরকম আসবে। তুমি একটু অঙ্কন করে দেখবা, তুমি একটু অঙ্কন করবা, তুমি তোমার খাতার ভিতরে এরকম ভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা। ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা প্রথমে। একটা সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে তুমি যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ড করবা। যে কোনো দুইটা বাহুকে কি করবা ভাইয়া? সমদ্বিখণ্ড করবা। তো আমরা তো আমাদের ও ত্রিভুজকে সমদ্বিখণ্ড করবো, আর এই বাহুটাকে সমদ্বিখণ্ড করবো। তো এই বাহুটাকে যদি সমদ্বিখণ্ড করি এরকম হবে, এই বাহুটাকে যদি সমদ্বিখণ্ড করি তাহলে এরকম হবে। তো এরকম হলে দেখা যাবে যে এটা এরকম হবে না আশা করি, মানে এটা যেভাবে অঙ্কন করি আমাদের তো মুখে মুখে করতেছে দেখে মিলতেছে না। তো এখানে এসে অতিভুজের উপরে পড়বে। পরিকেন্দ্রটা কোথায় পড়বে ভাইয়া? অতিভুজের উপরে পড়বে। কোথায় ভাইয়া? অতিভুজের উপরে পড়বে, মানে এইটুকু পড়বে। তখন তুমি এই যে এইখানে যে ব্যাসার্ধটুকু আছে, এইখানে যে ব্যাসার্ধটুকু পাইছো, এই ব্যাসার্ধ এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ সমান হবে, তখন এইরকম ভাবে একটা বৃত্ত অঙ্কন হবে। ঠিক আছে? আমরা হয়তো এরকম ভাবে মুখে অঙ্কন করতেছি দেখে হইতেছে না, তুমি একটু খাতা কলমে অঙ্কন করে দেখো হয় কিনা। তারপরে দেখো, তাহলে কোথায় পেলাম? ওটা অতিভুজের উপরে। তারপর বলছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে? স্থূলকোণ কোনটা ভাইয়া? যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে, যে কোণের পরিমাণ কি ভাইয়া 180 ডিগ্রি থেকে বড়। যে কোণের পরিমাণ কি ভাইয়া? 180, সরি 90 ডিগ্রি থেকে বড়। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড়। তার মানে 90 ডিগ্রি কোণ ছিল এরকম, 90 ডিগ্রি কোণ ছিল এরকম, মানে এই কোণের থেকে কি হবে ভাইয়া? বড় হবে। এই কোণের থেকে যদি বড় হয় এরকম হবে না? এরকম হবে না ভাইয়া? হ্যাঁ, এরকম হবে। তার মানে 90 ডিগ্রি থেকে বড় হলে এরকম হবে। তো এরকম যদি হয়, এরকম যদি হয়, তুমি দেখো ভাইয়া, তুমি দেখো, তো এই যে বাহুটা, এই বাহুটা, এই বাহুটা অনেক বড় না? এই বাহুটা যদি অনেক বড় হয়, ধরো তুমি এইখানে যদি তুমি বাহুর দৈর্ঘ্য নাও, তার মানে ধরো এইটুকুর যে দৈর্ঘ্য, এইটুকুর দৈর্ঘ্য যদি 3 সেমি হয়, এইটুকুর দৈর্ঘ্য যদি 3 সেমি হয়, এখানে দৈর্ঘ্য তুমি মাপলে 3-এর থেকে কম হবে। 3-এর থেকে কম হবে। এই বাহুটার মান কি হবে ভাইয়া? 3-এর থেকে কম হবে। ধরো এইখানে যদি এসি নাও, 3-এর থেকে কম হবে। যদি অতিভুজের উপরে হইতো, তাও এসি বাহুটা হয়তো 3-এর সমান হতে হবে। তাও এসি বাহুটা কি হতে হবে? এসি বাহুকে 3-এর সমান হতে হবে। কারণ এটা যদি আমি বৃত্তের কেন্দ্র চিন্তা করি, পরিবৃত্ত কি 3টা বাহুকে স্পর্শ করবে। এটা তুমি যদি কেন্দ্র চিন্তা করো, তাহলে তোমার এই বাহুকে স্পর্শ করবে, এই বাহুকে স্পর্শ করবে, এই বাহুকে স্পর্শ করবে, এরকম হবে। কিন্তু বিষয়টা হলো ভাইয়া, যে এখানে যখন আমি কেন্দ্র চিন্তা করবো, তখন তো এইটা বাহুটা বড়, এই বাহুটা বড়, তো এই বাহুটা তো ছোট হয়ে যাচ্ছে। এই বাহুটা ছোট হয়ে যাচ্ছে, কারণ এটা তো এই দিক দিয়ে যাবে না, এই দিক দিয়ে তো যাবে না। তখন কি হবে? এই এই ত্রিভুজটা বাহিরে চলে যাবে। এটা কোথায় চলে যাবে ভাইয়া? বাহিরে চলে যাবে। তুমি যদি ধরো এই বাহুকে সমদ্বিখণ্ড করো, এই বাহুকে যদি সমদ্বিখণ্ড করো, দেখা যাবে যে এরকম ভাবে একটা জায়গায় যায় মিলিত হবে। তার মানে কোথায় হইতেছে? ত্রিভুজের বাহিরে। দেখো ত্রিভুজের ভেতরে এইটুকু না, ত্রিভুজের বাহিরে।
কোন ত্রিভুজের ভেতরে অঙ্কন হয় নাই, ত্রিভুজের বাহিরে বিন্দুটা অঙ্কন হয়েছে। কোথায় অঙ্কন হয়েছে ভাইয়া? ত্রিভুজের বাহিরে, মানে যে ত্রিভুজটা নিচে আমি সেই ত্রিভুজের বাহিরে অঙ্কন হয়েছে। ভাই আমার কথা কি বুঝতেছো? কথা বুঝতেছো? বুঝতে পারলে কমেন্ট করে জানাও যে ভাইয়া না বুঝতে পারতেছি। তারপরে আমাদের আমাদের সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে? এটা যারা উচ্চতর গণিত আছে, উচ্চতর গণিতের কোশ্চেন আছে। তো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে? অতিভুজের উপরে। কোথায়? অতিভুজের উপরে। এই যে অতিভুজের উপরে। তার মানে সমকোণ থেকে অতিভুজের উপর যে দূরত্বটা, অতিভুজের লম্ব বরাবর যে দূরত্ব, এই দূরত্ব আর অতিভুজের অর্ধেকের দূরত্ব সমান হবে। তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। এই দূরত্ব মানে এটা সমান হবে অতিভুজের ক্ষেত্রে, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে। আর স্থূলকোণের ক্ষেত্রে এই বাহুর মান কি হবে ভাইয়া? এটা ছোট হয়ে যায়, যার জন্য এটা কেন্দ্রটা কোথায় হবে? বাহিরে হবে। পরিকেন্দ্রটা কোথায় হবে? পরিকেন্দ্রটা হবে আমাদের বাহিরে। পরিকেন্দ্র কোথায় হবে ভাইয়া? বাহিরে। তো তার পরবর্তীতে আসো, তার পরবর্তীতে কোশ্চেনে চলে আসো। এই যে এখন আসছে আমাদের স্পেশাল কিছু কোশ্চেন আসছে, স্পেশাল কিছু চিত্র আসবে। তো চিত্রগুলো হলো, দেখো একটা বৃত্ত আছে, তার ভিতরে একটা চতুর্ভুজ আছে। একটা বৃত্ত আছে, তার ভিতরে কি আছে ভাই? একটা চতুর্ভুজ আছে। একটা বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে, বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। একটা বৃত্তের ভেতরে যদি একটা চতুর্ভুজ থাকে, দেখো বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে, দেখো আমি এই কোণটা যখন 90 এর থেকে ছোট মনে হইতেছে, আবার এই কোণটা দেখো 90 এর থেকে বড় হইতেছে। তার মানে একটা যদি পুরো একটা যদি সূক্ষ্মকোণ হয়, একটা স্থূলকোণ হইতেছে। এবং এখানে ধরো এটা ধরো এ কোণ, এটা ধরো বি কোণ, এটা ধরো সি কোণ এবং এটা ধরো ডি কোণ। তুমি এখানে খুব সহজভাবে মনে রাখো, খুবই সহজভাবে, খুব সহজভাবে মনে রাখবা যে বিপরীত কোণ এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা তোমার প্রমাণও শিখছো। বি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা তোমরা প্রমাণ শিখছো। এই দুইটা প্রমাণ আমাদের আসে, মানে এই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করতে বলে। তাহলে যদি সমান হয়, দেখো আমাদের এই চিত্রটার ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, এই চিত্রটার ক্ষেত্রে যদি তুমি একটু খেয়াল করো, চিত্রটা আছে কিরকম ভাইয়া? এরকম। চিত্রটা কিরকম আছে? হয়তো ওইটার সাথে একদম মানগুলা মিলবে না আমার, কিন্তু কারণ আমি তো মুখে আঁকাইতেছি। তো এইখানে কোণ কত ডিগ্রি ভাইয়া? এইখানে কোণ 80 ডিগ্রি। তো এইখানে কোণ যদি 80 ডিগ্রি হয় ভাইয়া, একটু ভালো করে খেয়াল করবো ভাইয়া, এইখানে যদি 80 ডিগ্রি হয়, তাহলে ভাইয়া এইখানে কোণ কত ডিগ্রি হবে? কারণ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এখানে কত ডিগ্রি হতে হবে? 100 ডিগ্রি হতে হবে। এখানে 100 ডিগ্রি হতে হবে, কারণ এই কোণ 80 ডিগ্রি হলে এই কোণ কত ডিগ্রি হবে ভাইয়া? 100 ডিগ্রি হবে। কারণ আমরা দুই কোণের পরিমাণ জানি, আমরা 100 ডিগ্রি। দুই কোণের পরিমাণ কত ভাইয়া? 100 ডিগ্রি। সরি, 180 ডিগ্রি। দুই কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। এই কোণ যদি 80 ডিগ্রি হয়, এই কোণ 100 ডিগ্রি হবে। এই কোণ যদি 100 ডিগ্রি হয়, এই কোণ 80 ডিগ্রি হবে। তো আমাকে বলছে ডি, এই যে ডি সি ই এর মান নির্ণয় করতে। কি করছে ভাইয়া? ডি সি ই এর মান, তার মানে এই কোণটুকুর মান নির্ণয় করতে বলছে। আর আমরা জানি এই সরল কোণ ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। সরল কোণ ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো এইখানে যদি 100 ডিগ্রি চলে যায়, তাহলে এই কোণটাই মূলত এখানে আসতেছে না। ভাই বুঝতে পারলো কি ভাইয়া কথাটা? যে সব এই কোণ আর এই কোণের পরিমাণ হলো 180 ডিগ্রি। এইখানে যদি 80 ডিগ্রি থাকে, তাহলে এখানে 100 ডিগ্রি আছে। কারণ আমাদের বলছিলাম এই যে এ কোণ আর সি কোণ, ধরো এখানে যদি 100 ডিগ্রি থাকে, বা এটাকে যদি তুমি একটু বর্ধিত করে দাও, ধরো এইটাকে বর্ধিত করে দিচ্ছ, এটাকে তুমি এভাবে বর্ধিত করে দিচ্ছ, এই বাহুটাকে। তোমাকে বলছে এই কোণের পরিমাণ 80 ডিগ্রি, এই কোণের পরিমাণ কত? তাহলে আমি জানি যে এই বি কোণ, এই যে বি কোণ, এটা হলো বি কোণ। বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়, তার মানে ডি কোণ যদি 80 ডিগ্রি হয়, বি কোণ প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি না? তাহলে বি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 80 না? তাহলে কত থাকবে? 100 থাকবে। তার মানে এখানে কত আসবে? 100 আসবে। সেম ভাবে এখানে কত আসছে? 100 আসছে। আবার আমরা জানি যে এখানে যে সরল কোণটা তৈরি হলো, এখানে যে সরল কোণ তৈরি হয়েছে, এটার পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এটার পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, এখানে যদি 100 ডিগ্রি থাকে, এখানে কত ডিগ্রি আছে? 80 ডিগ্রি আছে। তো এই টাইপের কোশ্চেন পাবাই তোমরা, 100% শিওর এই টাইপের কোশ্চেন পাবা। তো এই টাইপের কোশ্চেন পেলে আমরা কি করবো ভাই? এই টাইপের কোশ্চেন পেলে আমরা এইখানে যে কোণটা থাকবে, এই কোণটার অ্যান্সার দিয়ে দিব। যদি আমাদের বিপরীত কোণের মান না বলে, যদি আমাদের এই কোণের মান বলে, জাস্ট এইখানে যে কোণটা আছে ওই কোণটা অ্যান্সার দিয়ে দিব। কত ডিগ্রি তাহলে ভাইয়া? 80 ডিগ্রি। এটার অ্যান্সার কত ডিগ্রি? 80 ডিগ্রি। তারপরে আসো, তার পরবর্তী কোশ্চেনটায় আসো। চিত্রে চিত্রে ডি সি ই কোণের পরিমাণ কত? ডি সি ই কোণের পরিমাণ। এখন দেখো ভাইয়া, আপনি বড়াইছেন একটা, আসছে একটা, কোণ দেওয়া আছে এখানে। আপনি কোশ্চেন বলছিলেন এইখানে কোণ দেওয়া থাকবে, এখানে মান চাবে। এখন তো উল্টা চাইছে। হ্যাঁ, উল্টা চাইছে, ঠিক আছে। তাহলে উল্টা চাইলে আমরা কি করবো? উল্টা চাইলে উল্টা যেভাবে চাই আমরা সেভাবে অ্যান্সার বের করবো। তো আসো তাহলে অ্যান্সারটা বের করি, আমরা অ্যান্সারটা বের করি। ভাই এখন আর আমি চিত্র আঁকাবো না, জাস্ট বাংলা লেখা দিয়ে বা মানে কোণ দিয়ে বুঝবো। তাহলে এখন দেখো, আমি যদি বলি ভাইয়া
বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি কি ভুল বলবো? এই বি কোণ আর এই ডি কোণ, তো এই যে এইটুকু আর এইটুকু 180 ডিগ্রি। ডি কোণের পরিমাণ কত ভাই? 94। ডি কোণের পরিমাণ কত ভাইয়া? 94 ডিগ্রি। তার মানে ডি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 94। তাহলে থাকতেছে কত ভাইয়া? কত থাকতেছে ভাইয়া? 76 না? হ্যাঁ 76, 90 দুগুণ 180, 86, সরি, কত থাকতেছে ভাইয়া? 86, তাই থাকে না? 86, মেবি 86। তো এই কোণের পরিমাণ কত পাইছো তুমি? 86। তো তুমি এখানে ডি কোণের পরিমাণ পাইছো 86। এখন দেখো এডিই, তার মানে এই সরল কোণ ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া? এই সরল কোণ ইকুয়াল টু কত? এই সরল কোণ ইকুয়াল টু দেখো এ ডি ই, এডিই ইকুয়াল টু 180 ডিগ্রি। এডিই ইকুয়াল টু কত ভাইয়া? 180 ডিগ্রি। এই সরল কোণটা কয়টা ভাগ হয়েছে ভাইয়া? এডিসি একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে। তার মানে এইখানের কোণটুকু পাইছো কত? 96। তার মানে তুমি এখন লিখতে পারো এ ডি সি প্লাস এডিসি প্লাস এ সি ডি ই ইকুয়াল টু কত ভাইয়া? 180, কারণ এক সরল কোণ। এইটুকুর মান দেখো পাইছো তুমি, এই যে ডি কোণ 86 ডিগ্রি। তাহলে এখন সিডিই ইকুয়াল টু কত আসতেছে? 180 মাইনাস 86। তুমি বলতে পারো ভাই এত বড় ম্যাথ তুমি যখন করবা তখন এত বড় না, তুমি যখন করবা তখন এত বড় হবে না। কিভাবে হবে না আমি দেখাই দিব, দাঁড়াও। তাহলে এইটুকু কত আসবে? 180 থেকে 86 চলে গেলে এই যে সেম কাজ, সেম কত আসবে ভাইয়া? 94 আসবে। তার মানে এখানে কোনটা কত আসতেছে? 94 ডিগ্রি আসতেছে। কত? 94। ভাইয়া বড় হবে না ম্যাথ, আমি বড় করে করতেছি তোমাকে বোঝানোর জন্য, ম্যাথ ছোট। এটা কত আসছে? 84 ডিগ্রি। তুমি জানো কি তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি। তার মানে সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল ইকুয়াল 180। তার মানে তুমি এখানে সি কোণের মান বের করবা। তার মানে ডি কোণের মান পাইছো 94 প্লাস ইর মান পাইছো 20। এখানে কত? সি কোণ। তো এখন তাহলে 180। এখন কি হবে ভাইয়া? সি ইকুয়াল টু এই 94 এর 120 হয়েছে, এটা কি হবে? 180 মাইনাস 114, মাইনাস 100 কত ভাইয়া? 14। তো থাকতেছে কত ভাইয়া? থাকতেছে আমাদের 66। থাকতেছে কত? 66। তার মানে 66 ডিগ্রি আমাদের এই কোণের পরিমাণ। কত ডিগ্রি ভাইয়া? 66 ডিগ্রি কোণের পরিমাণ। 86 থেকে 114 বাদ দাও, 114 বাদ দিয়ে 66। তো ঘ নাম্বারটা অ্যান্সার। তো ভাইয়া আপনি বলছেন এত বড় হবে না, কিন্তু এটা তো অনেক বড় হলো। এটা করতে তো আমাদের 5 মিনিট লাগবে। এমসিকিউতে টাইম পাবো 3 মিনিট, 1 মিনিট। তো আপনি বললেন এত বড় ম্যাথ করতে তাহলে তো আমার 3-5 মিনিট চলে গেলে, তাহলে আমি পরীক্ষায় অ্যান্সার করবো কেমনে? 30টা ম্যাথ, 30টা অ্যান্সার করবা কেমনে? দেখো আমি যেরকম বলছিলাম যে এখানে যে কোণটা থাকবে এই কোণটাকে যদি বর্ধিত করি তাহলে সেইখানে এখানেও সেম সেম কোণ থাকবে। তাহলে তুমি বলতে পারো না ভাইয়া এখানে যে কোণটা আছে এই ডি কোণের এখানেও সেম কোণটা আছে। তাহলে তুমি যদি তাই বলতে পারো, দেখো তাহলে তুমি যদি তাই বলতে পারো, এখন তুমি যখন একবারে লিখবা, একবারে যখন লিখবা জাস্ট তুমি ওই কোণটা লিখবা। তুমি কি লিখবা? সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু 180। ত্রিভুজের তিন কোণ, এক কোণ, দুই কোণ, তিন কোণ। এখন তুমি লিখবা সি কোণ লাগবে তোমার, প্লাস ডি কোণের মান এটা। ডি কোণের মান কোনটা ভাইয়া? এই কোণ, কারণ এই কোণটাই এখানে দেওয়া হবে। ডি কোণের মান 94। ডি কোণের মান কত? 94 প্লাস ই কোণ 20 ডিগ্রি দেওয়া আছে, ইকুয়াল টু 180 ডিগ্রি। জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা আর হয়ে যাবে। আর হয়ে যাবে অ্যান্সার 66। 66। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তারপরে চিত্রে এবিসিডি বৃত্তে, এবিসিডি বৃত্তের কেন্দ্র ও, হ্যাঁ বৃত্তের কেন্দ্র ও বুঝতে পারলাম। বলছে এ কোণ ডি মানে বি বি এ ডি প্লাস বি সি ডি এর মান কত? ভাই একদম সহজ, একদম ইজি। এটা করতে তোমার 2 মিনিট টাইম লাগবে না, সরি 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 2 সেকেন্ড টাইম লাগবে না। কয় সেকেন্ড? 2 সেকেন্ড টাইমও লাগবে না। কারণ কি? তুমি জানো বৃত্তে অন্তর্লিখিত, কথাটা লেখা নিতে পারো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ আশা করি ক্লিয়ার। বৃত্তে অন্তর্লিখিত বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণের পরিমাণ 180 ডিগ্রি, বি কোণ আর ডি কোণের পরিমাণ 180 ডিগ্রি, যেটা অলরেডি বলে দিচ্ছিলাম। তার মানে এটা শেষ, শেষ শেষ শেষ। সহজ ম্যাথ দিছে, এত সহজ ম্যাথ দেয় মানুষ। দেখো তো দেখি এখানে কি বলছে? বিএডি কোণ ইকুয়াল টু 85 ডিগ্রি, বিসিডি কোণ ইকুয়াল টু কত? এত সহজ। এটা যদি 85 ডিগ্রি হয় এটা 95 ডিগ্রি হবে, কারণ আমাদের মিলতে হবে কত? 180, 95 ডিগ্রি হবে। একদম ইজি। প্রকাণ্ড বিশিষ্ট বৃত্ত বিএডি, বিএডি
ইকুয়াল টু কত 85°। এখানে দেওয়া আছে, এখানেও লেখা আছে। তার বলছে কি বিসিডি, তার মানে এই কোণ চাইছে। আমরা জানি এই কোণ আর এই কোণের যোগফল 180°। 180 থেকে 85 বাদ দিলে কত থাকবে ভাইয়া? 95 থাকবে। এক তুড়িতে ম্যাথ শেষ, এক তুড়িতে ম্যাথ শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের পরবর্তী কোশ্চেনে বলছে কি, পরবর্তী কোশ্চেনে বলছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত হয়েছে। হ্যাঁ, অন্তর্লিখিত হয়েছে। এসপি কিউ কোণ এসপি কিউ ইকুয়াল টু কত? কই এসপি কিউ ইকুয়াল টু কত? এসপি কিউ ইকুয়াল টু কত? দেখো এইখানের কোণটা যদি এইখানে যায় পড়ে, তাহলে এই কোণের কোণটা এসে কোথায় হবে? এইখানে হবে। কারণ এই কোণ আর এই কোণের যোগফল কত ভাই? 180°। এই কোণটা এখানে যদি দিয়ে সরল কোণ হিসেবে চিন্তা করি, এখানে আছে 100°। এটা যদি 80° হয়, এটাও কত ডিগ্রি হবে? 80° হবে। তাহলে ক নাম্বারটা অ্যান্সার। দেখো ওই যে প্রথমে যে দেখছো তাই আসছে, প্রথমে যা দেখছো তাই আসছে, পরে ঘুরে ফিরে তারপরে বলছে কি, দেখো এত জটিল করে রাখছে। বি, কই বি এ ডি, বি ই ডি এর মধ্যে পার্থক্য মানে সম্পর্ক কি? আমরা একটা কথা বলছিলাম তোমাদের গত ক্লাসে, মনে আছে কিনা, যে একই চাপের উপরে ধরো এইটা যদি আমরা চাপ নেই, এখানে যদি এটা চাপ নেই, তো এই ধরো এখানে যদি কেন্দ্র অঙ্কন করে নেই, অঙ্কনটা করে নেই একটু, এটা আমরা এরকম ভাগাই দিয়েছিলাম আমি, যে এখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, তার মানে এখানে এই যে কোণ আঁকাইছি, এক্স কোণ, ওয়াই কোণ, জেড কোণ, তারপরে ধরো এটা হলো এ কোণ বা বি কোণ, যাই ধরো। তো এখানে যে কোণগুলো লাগাইলাম, এই প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণ কি সমান? তাহলে কি হবে ভাইয়া? সমান। তার মানে বি ডি চাপের উপরে, মানে বি সি ডি চাপের উপরে এখানে বৃত্তস্থ কোণ কি কি? এ ই ডি, বি ই, মানে এ বি এ ডি, বি ই ডি, তার মানে দুইটাই কি আমাদের ভাইয়া? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণগুলো কি হবে? সমান। বৃত্তস্থ কোণগুলা সমান। একই চাপ, এগুলা কথাটা লেখা নাও। একই চাপের উপরে দণ্ডায়মান, একই চাপের উপরে দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণের পরিমাণ সমান। একই চাপের উপরে দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণের মান সমান। একই চাপের উপরে দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণের পরিমাণ সমান। যতগুলা কোণ আসুক সমস্যা নাই। তারপর সেম কোশ্চেনটাই মনে হয়, ও এটা একটু চেঞ্জ আছে। বলছে যদি বিইডি, বিইডি ইকুয়াল টু 65° হয়, তাহলে বিসিডি, বিসিডি কোণ ইকুয়াল টু কত? এইদিকে ভাইয়া দেখো খুবই সহজ একটা কোশ্চেন দেওয়া রাখছে। এত সহজ কোশ্চেন দেয় কেউ? এত সহজ কোশ্চেন দেয় কেউ? আমরা এত সহজ কোশ্চেন আমরা চাই না তো, আমরা একটু কঠিন কোশ্চেন চাই। এত সহজ কোশ্চেন দেওয়া রাখছে। এই যে ই কোণ, তার মানে এখানে হলো সি কোণ প্লাস ই কোণ ইকুয়াল টু 180°। কারণ বিপরীত কোণ দ্বারা যোগফল কত? 180°। তার মানে এখানে এ কোণ বলুক ই কোণ বলুক একটাই কোণ, এ কোণ বলুক ই কোণ বলুক মানে কি? তার মানে ই কোণ এবং সি কোণ বা এ কোণ এবং সি কোণের যোগফল কত? 180। এটা বলছে কত? 65। তাহলে বিয়োগ করে দাও, 180 মাইনাস 65, 65 কত আসবে ভাইয়া? আসবে 5 আর কত 1 1, 115 আছে। 115 ঘ নাম্বার। দেখো এত ইজি কোশ্চেন দেয় কেউ? এত ইজি কোশ্চেন দেওয়া রাখছে। তারপরে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি ব্যাস হলে কোণ এ সি ডি ইকুয়াল টু কত? কোণ এ সি ডি ইকুয়াল টু কত? কোণ ওই চিত্রে এবিসি ব্যাস, তার মানে এটা অর্ধবৃত্ত। কি ভাইয়া? অর্ধবৃত্ত। এখন এই এ বি চাপের উপরে, ডি কোণ এ বি চাপের উপরে, এই এ সি কোণটাও কি এ বি চাপের উপরে। তো তাই যদি হয়, আমাকে বলছে এ সি ডি কোণ কই? এই এ সি ডি কোণ, তার মানে এই কোণটার মান চাইছে। এখন দেখো এখানে আরেকটা টুইস্ট আছে, আরেকটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে দেখো ভাইয়া, এইখানে বলছে এই বাহু আর এই বাহু সমান। ভাইয়া এখানে তো বাহুটা বড় দেখা যাচ্ছে। হ্যাঁ বড় দেখা যাচ্ছে, চিত্রাঙ্কনের ক্ষেত্রে এরকম বাহু দিয়ে একটা বড় দেখা যেতে পারে, কিন্তু আমাকে একটু সিম্বল মনে রাখতে হবে, কিছু চিহ্ন মনে রাখতে হবে। দুইটা দাঁড় চিহ্ন যখন থাকবে কোনো বাহুর উপর একসাথে, দেখবা যে ওই দুইটা বাহু সমান। তো তাহলে এই দুই বাহু যদি সমান হয়, এটা সমদ্বিবাহু ত্রিভুজ না ভাইয়া? এটা কি ত্রিভুজ ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ। কি ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমি একটু চিত্রটা অঙ্কন করি, আমি অর্ধবৃত্ত অঙ্কন করি, সম্পূর্ণ অঙ্কন করার দরকার নাই, সম্পূর্ণ ভাইয়া অঙ্কন করার দরকার নাই। নিচের বৃত্তটুকু আমি অঙ্কন করলাম না, কারণ নিচের বৃত্তটুকু এতটা সবকিছু দরকার নাই আমাদের। দেখো এরকম আছে না ভাইয়া? এরকম আছে। তো এরকম যদি থাকে, এরকম যদি থাকে, তার মানে এখানে আছে 20°, এখানে কত ডিগ্রি ভাইয়া? 20°। তো এখানে যদি 20° থাকে, এটা কিন্তু আমাদের বৃত্তস্থ কোণ না, এটা কিন্তু বৃত্তস্থ কোণ না। বৃত্তস্থ কোণ কোনটা ভাইয়া? এইটা। একই চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? এটা। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ এটা 90°। তো ভাইয়া এটা যদি 20° হয়, এটা যদি 90° হয়,
এটা যদি 20 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এখন আমাদের এই কোণটার মান কত ভাইয়া? এই কোণটার মান কত? এই কোণটার মান কত আমরা বের করি? এই কোণটার মান বের করব। এই কোণটার মান বের করার পরে ভাইয়া, এই কোণটার মান বের করার পরে এখন দেখো আমরা অন্য তারপরে ভাবে চিন্তা করব, তারপরের ভাবে চিন্তা করব। এখন তারপরে যদি আমরা চিন্তা করতে চাই, তারপরে যদি আমরা চিন্তা করতে চাই, তো আমাদের এই কোণটার মান কত আসতেছে একটু দেখো তো ভাইয়া, কত আসে ভাইয়া, কত আসে? কত আসে? 20, 20 আর 90, 110, 110 আর হলো 10, 10, 20, 110 কত আসছে? 70। এই কোণের পরিমাণ ভাইয়া কত? এই কোণের পরিমাণ আমাদের 70। এই কোণের পরিমাণ কত? 70। এই কোণের পরিমাণ যদি 70 হয়, এই কোণের পরিমাণ যদি 70 হয় ভাই, একটু ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা, খুব ভালো করে খেয়াল করবা। এটা যেহেতু বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ, তো কোথায় অন্তলিখিত ভাইয়া? বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ। কোথায়? আবার ভালো করে শোনো, কোথায় অন্তলিখিত? চতুর্ভুজ। এটা কিন্তু চতুর্ভুজ হয়েছে, এটা যদি বৃত্ত চিন্তা করো, এটা কিন্তু চতুর্ভুজ হয়েছে, বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ। কোথায় আছে অন্তলিখিত ভাইয়া? বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ। এটা যদি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ হয়, তুমি জানো এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এইখানে যদি 70 ডিগ্রি থাকে ভাইয়া, তাহলে এখানে কত ডিগ্রি আছে? 110 ডিগ্রি। এখানে কত ডিগ্রি আছে ভাইয়া? 110 ডিগ্রি আছে। 110 ডিগ্রি যদি থাকে, দেখো এখানে যদি 110 ডিগ্রি থাকে, তার মানে এই দুই কোণের পরিমাণ কত তাহলে? 70 ডিগ্রি। এই কোণ আর এই কোণের পরিমাণ কত ভাইয়া? 70 ডিগ্রি। আর এই বাহু আর এই বাহু যেহেতু সমান, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান হয়, তাহলে 70 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত পাবো? 35। তার মানে এই কোণের পরিমাণ কত হবে ভাইয়া? 35। এই কোণের পরিমাণ কত হবে? 35। তার মানে এই কোণের পরিমাণ চাইছে আমাকে 35 ডিগ্রি হবে, এই কোণের পরিমাণ চাইলেও 35 ডিগ্রি হতো। এখন আমি এটা নির্ণয় করলাম কিভাবে? দেখো কয়টা ধাপ ফলো করছি। তুমি যখন লিখবে এত ধাপ তোমার লিখতে হবে না, জাস্ট মনে মনে চিন্তা করবা, মনে মনে চিন্তা করে ফেলবা। কয় মিনিট লাগবে চিন্তা করতে ভাইয়া? 1 মিনিট লাগবেই না। কেমন 1 মিনিট লাগে? দেখো বলছে বৃত্তে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা যদি কেন্দ্র ধরো, ব্যাস ধরো, ওই বলছে ব্যাস বলে দিছে এবি ব্যাস, তার মানে এটা এবি ব্যাস। তার মানে এই চাপের উপরে কেন্দ্র বৃত্তস্থ কোণ অর্ধ এক সমকোণ, তার মানে 90 ডিগ্রি। এই কোণ 90 ডিগ্রি। এই কোণ যদি 90 ডিগ্রি হয় ভাইয়া, এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বাকি দুই কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? আরো 90 ডিগ্রি। এইখানে 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণ কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। এই কোণ যদি 70 ডিগ্রি হয়, আমরা জানি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এখানে যদি 70 থাকে, তাহলে এখানে আছে কত? 10। 110। কত আছে ভাইয়া? 110। তো এইটা যদি 110 হয়, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান হওয়া মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা কি হবে ভাইয়া? সমান হবে। তার মানে এইখানে আর এই কোণের যোগফল যদি 70 হয়, তো এই দুইটা কোণ সমান হবে, তার মানে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি 35। তার মানে এখানে 35, এখানে 35, এখানে 35, এখানে 35। এখন দেখো একটু মিলাই দেখো তো আবার এই দুই কোণ পরিমাণ 180 ডিগ্রি হয়েছে কিনা, মিলাই দেখো। 35 আর 20 55, 90 আর 30 কত হয় ভাইয়া? 90 আর 30, এই যে 90 আর 30 35, তার মানে 125। যোগ করে দাও, দেখো 180 মিলছে। এই যে 0 5 2 7 আর 1 8 আর 1 8 আর 1 180 মিলছে, দেখছো? এই কোণ 180, এই কোণ 180 মিলছে, মিলে যাবে, এরকম মিলে যাবে। এখন তাহলে বলি যে ভাইয়া বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের 4 কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তারপর এত জটিল জটিল ম্যাথ দিয়ে রাখছে, কিন্তু সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য, মনে হচ্ছে সব সহজ। চিত্রে ABCD বৃত্তের কেন্দ্র, ABCD বৃত্তের কেন্দ্র ও, তারপর বলছে OB, OB মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইকুয়াল টু কত? 5 সেমি। OP, OP মানে কি ভাইয়া? লম্ব। ওই যে আগের ক্লাসে বলছিলাম না ভাইয়া? বলছি না এই কথাটা যে OB মানে কি? OB মানে ভাই ব্যাসার্ধ। OE মানে কি ভাইয়া? লম্ব। তোমাকে চাইছে কি ভাইয়া? ভূমি। ভূমি ভূমি আগে বের করতে হবে, তারপর ভূমির দ্বিগুণ। অপর জ্যা কি? অপর জ্যা হবে ভূমির দ্বিগুণ। আর ভূমি হবে অপর জ্যা এর, হ্যাঁ ভূমি মানে ভূমি হবে অপর যে জ্যা থাকবে তার অর্ধেক। অপর জ্যা অর্ধেক। আর এই ভূমিটা হবে, সরি, ভূমি হবে, এই ভূমি যে মান, ভূমিটা মান হবে অপর যে জ্যা থাকবে, এই বিডি যে জ্যা, এই জ্যা এর অর্ধেক। আর এই ভূমির মানটা বের করতে পারলে আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই, তাহলে আমরা বিডির মান পাবো। দেখো তার মানে এই লম্ব ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে,
তার আমরা জানি যে এখানে লম্ব 4 হবে। কিভাবে হয় দেখো, 25 কে স্কয়ার করলে 5 কে স্কয়ার করলে 25 মাইনাস 3 কে স্কয়ার করলে 9 রুট করলে 16 রুট তাহলে কত 4 মাইনাস থেকে কত 4। যারা বুঝতেছো না তারা আগের ক্লাসটা দেখে নিবা। এটুকুর মান 4, যদি 4 হয় তোমাদের বলছে বিডি এর মান কত 4 4 8, 4 এখানে 4 4 4 8। পরবর্তী কোশ্চেনে বলছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, মানে এবিসি সমবাহু ত্রিভুজ হলে বিএসি এর সমদ্বিখণ্ডক এও হলে বিও বিএসি এর সমদ্বিখণ্ডক এটা হলে এও হলে, তারপর বলছে এওসি কোণের মান কত, এওসি কোণের মান কত। এখন দেখো বলছে সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু বলে দিছে তার মানে এই কোণটার পরিমাণ কত ভাইয়া, এ কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি, বি কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি, সি কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি, সি কোণের পরিমাণ কত ভাইয়া 60 ডিগ্রি। এখন বলছে এ ও এর সমদ্বিখণ্ডক, মানে এই কোণকে সমদ্বিখণ্ডক করছো তার মানে 2 দ্বারা ভাগ করো, কত পাবো ভাইয়া 30 ডিগ্রি। কত পাইতেছো ভাইয়া 30 ডিগ্রি। তার মানে এই কোণ পাইতেছো কত, এই কোণের অর্ধেক কত ভাইয়া 30 ডিগ্রি। তাহলে এই কোণের অর্ধেক যদি 30 ডিগ্রি হয়, যদি 30 ডিগ্রি হয় আমাকে বলছে এ ও সি কোণের মান কত। তার মানে এই কোণের মান চাইছেন আমার কাছে, এই কোণের মান চাইছেন আমার কাছে। দেখো যদি এই কোণের মান চাই আমাকে একটু আরেকটু চিন্তা করে নিতে হবে। এখন আরেকটু চিন্তা করে নিই আমি, যে একটু কি চিন্তা করবো ভাইয়া, আমার এখানে তুমি এ কোণ পাইতেছো কত ডিগ্রি, এখন হাফ এ কোণ, এই দিকে একটু চিন্তা করো, ও এ সি কোণ পাইতেছো 30 ডিগ্রি, এই বাহু আর এই বাহু যেহেতু সমান তার মানে এই কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে ও সি এ কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে মনে মনে করে ফেলা যায়। তাহলে যদি 30 30 60 চলে যায় তাহলে এখানে থাকবে কত 120, কত ডিগ্রি থাকবো ভাইয়া 120, কারণ ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত, ত্রিভুজের 3 কোণের পরিমাণ 180 ডিগ্রি। তার মানে এইখানে যদি আমাদের 30 থাকে, মানে 60 ছিল অর্ধেক হয়ে 30 হয়েছে, এইখানে 60 ছিল অর্ধেক হয়ে 30 হয়েছে, তাহলে এই কোণের পরিমাণ 30 30 60, এই কোণের পরিমাণ 120, টোটাল হইতেছে কত 180। তারপর এবিসিডি বৃত্তের কেন্দ্র ও হলে, এবিসিডি বৃত্তের কেন্দ্র ও হলে, হ্যাঁ কেন্দ্র ও হলে সি এবি এর মধ্যবিন্দু, হ্যাঁ সি এবি এর মধ্যবিন্দু, এটা ঠিক, সি এবি এর মধ্যবিন্দু ও এ সি, ও এ সি ইকুয়াল ও বি সি, হ্যাঁ এটাও রাইট, এটাও রাইট। কারণ আমরা এটা হলো ব্যাসার্ধ এ ও এবং ও বি হলো ব্যাসার্ধ, আর যে যদি ব্যাসার্ধ সমান তার মানে এটা এটা যদি তুমি এ ও এ বি ত্রিভুজ চিন্তা করো, তার মানে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা যদি তুমি ভূমি চিন্তা করো, ভূমির উপর কোণগুলো সমান হবে, তার মানে এই কোণটাও সমান। তারপরে বলছে জি কে কই থেকে আসলো, এটা মেবি ওকে নাকি কি হবে দেখি, এখানে মনে হয় এটা টাইপিং মিস্টেক আছে। দেখো বলছে ও ও এ সি, ও এ সি তার মানে এই কোণ, এবং একটা কথা বলছে, কি কথা বলছে ভাইয়া, একটা কথা বলছে ও বি সি কোণ ইকুয়াল জি কে এক সমকোণ। যাই হোক, যেহেতু এটা কোশ্চেন টাইপিং এ ভুল আছে, যদি এরকম টাইপিং এ ভুল থাকে, আমরা দুইটা যেহেতু রাইট পাইছি দুইটা অ্যান্সার দিব। যদি এটা কোনো অ্যান্সার আমাদের কোন অ্যান্সারই বুঝতে মানে টাইপিং ভুল, টাইপিং ভুল থাকলে তো আমাদের এটা অ্যান্সার দেওয়ার দরকার নাই। এটা আসলে টাইপিং কি ভুল করছে বা কোথায় মিস্টেক করছে, যাই হোক যেখানে মিস্টেক করুক সমস্যা নাই। তো আমরা কি লিখবো 1 2 রাইট অ্যান্সার। কিন্তু বই দিয়ে যদি মিলাইতে যাও বই কিন্তু অ্যান্সার ভিন্ন আসতে পারে, কারণ ওই যে তুমি যেহেতু দিনাজপুর বোর্ড যখন বের করবা তখন তো এখানে জি কে থাকবো না বা অন্য কিছু থাকবো, কারণ এখানে তো জি নাই কে বৃত্তের মধ্যে, তাহলে হবে কেমন, বাদ দাও। তারপরে আসো, তারপরে আসো ভাই, এখান থেকে একটা এমসিকিউ আসবে, এখান থেকে একটা এমসিকিউ আসবে এখন যা পড়াবো, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে, একটু মনোযোগ সহকারে ক্লাসের মধ্যে ধৈর্য সহকারে ক্লাসটা করো, দেখি আর কত টাইম করানো যায়। তারপর দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটি? দুইটা বৃত্ত, কি ভাইয়া দুইটা বৃত্ত, দুইটা বৃত্ত কোথায় স্পর্শ করছে, অন্তঃস্পর্শ, তার মানে ভেতরে স্পর্শ করছে। ধরো একটা বৃত্ত অঙ্কন করলাম আমি এরকম ভাবে এখানে, আর একটা বৃত্ত অঙ্কন করলাম আমি ধরো এখানে, দুইটা বৃত্ত অঙ্কন করলাম। একটা বৃত্তের কেন্দ্র ছিল ধরো, একটা বৃত্তের কেন্দ্র ছিল এখান থেকে এইটুকু, একটা বৃত্তের কেন্দ্র কোনটুকু ভাইয়া এইটুকু। আর ছোট যে বৃত্তটা নিছো, ছোট যে বৃত্তটা নিছো এই যে বৃত্তটা নিছো ধরো, এই বৃত্তটার কেন্দ্র ছিল এইটুকু, বৃত্তটার কেন্দ্র ছিল কত ভাইয়া এইটুকু। তো দেখো তার মানে এই কেন্দ্র আর এই কেন্দ্র, এখন এই কেন্দ্রদ্বয়ের মধ্যে বলছে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। দেখো কেন্দ্রদ্বয়ের দূরত্ব মূলত এইটুকু না, এই যে কেন্দ্র এই যে কেন্দ্র, তার মাঝখানের দূরত্ব কোনটুকু, এইখানে এইটুকু না, শুধু এইটুকু না। তার মানে ধরো বড় কেন্দ্রটা তুমি যদি ধরো এটা ও এ চিন্তা করতাও, আর ছোট কেন্দ্রটাকে তুমি যদি ও প্রাইম এ প্রাইম চিন্তা করো, ও প্রাইম এ প্রাইম চিন্তা করো, তাহলে দেখো
তুমি বড় কেন্দ্র থেকে তার মানে যদি ছোট কেন্দ্রটা বাদ দিয়ে দাও, তার মানে ও ও এ থেকে তুমি যদি ও ও প্রাইম এ প্রাইম বাদ দিয়ে দাও, তাহলে তোমার এই কেন্দ্র দুইটার দূরত্ব পাইতেছো না তুমি, কেন্দ্র দুইটার দূরত্ব পাইতেছো, তার মানে কি করতেছো, বিয়োগ করতেছো না মূলত ব্যাসার্ধ দ্বয়। এটা কিন্তু ব্যাস না, কিন্তু ব্যাস কিন্তু সম্পূর্ণ, আমি কিন্তু ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগ করছি। তার মানে আমার কি করতে হবে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর বা ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল। ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল কিভাবে হইলো আশা করি বুঝতেছো। যেটা হলো সম্পূর্ণ বৃত্ত যদি চিন্তা করো দুইটা, ধরো এরকম একটা বৃত্ত আছে, এখানে তুমি আরেকটা বৃত্ত অঙ্কন করছো, তো এই বৃত্তটার কেন্দ্র হলো এখান থেকে এই পর্যন্ত, এই বৃত্তটার কেন্দ্র হলো এই আরেকটা ছোট বৃত্ত ছিল, ছোট বৃত্তটার কেন্দ্র হলো এখান থেকে এই পর্যন্ত। তো এখন এখান থেকে এটুকু হলো ছোট বৃত্তের কেন্দ্র। এখন তোমার বড় বৃত্ত ধরো এ ও ছিল, তাহলে এই এ ও থেকে তুমি যদি এই এখানে যে এ প্রাইম আর ও প্রাইম ধরলাম, এই দুটুকু বাদ দিয়ে দেই, তাহলে আমি এই দুইটা বৃত্তের কেন্দ্রের যে দূরত্ব, এই কেন্দ্রের যে দূরত্ব এটুকু পাবো। কোনটুকু হবে ভাইয়া, ব্যাসার্ধ দ্বয়ের অন্তর। কি হবে ভাইয়া, ব্যাসার্ধ দ্বয়ের অন্তর। তারপরে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্র দ্বয়ের দূরত্ব হবে কোনটি, দেখো দুইটা বৃত্ত যদি পরস্পর বহিঃস্পর্শ করে, কি স্পর্শ করে ভাইয়া, দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলো, দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে দেখি তাহলে এরকম একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, দুইটা বৃত্ত কি করছে ভাইয়া, পরস্পর বহিঃস্পর্শ করছে। কি করছে ভাইয়া, বহিঃস্পর্শ করছে। তো বহিঃস্পর্শ যদি করে, ধরো এটার কেন্দ্র ছিল এখানে, এটার কেন্দ্র ছিল এখানে, তাহলে এই যে ব্যাসার্ধ ছিল আর এইখানে যে ব্যাসার্ধ ছিল আর এইখানে যে ব্যাসার্ধ ছিল, এই দুইটা ব্যাসার্ধ কি করতে হবে, এখন কেন্দ্রের দূরত্ব বের করতে গেলে যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে না, কারণ এইখান থেকে এটুকুর দূরত্ব বাড়ছে না, এইখানে দূরত্বটুকু। তাহলে আমরা যদি এই দুইটা যোগ করে দিই, ধরো এটার ব্যাসার্ধ যদি r1 হয়, এটার ব্যাসার্ধ যদি r2 হয়, তার মানে r1 প্লাস r2, r1 প্লাস r2, তাহলে কি পাবা তুমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবা। তাহলে যদি বলে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ, তখন তুমি কি করবা, ব্যাসার্ধ দ্বয়ের অন্তর, ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি, সরি ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি। তারপরে দেখো 4 সেমি ব্যাসার্ধ, তুমি সবসময় খেয়াল রাখবা ব্যাসার্ধগুলোর দিকে, ব্যাসার্ধগুলো আগে লিখবা। দেখো 4 সেমি ব্যাসার্ধ, তার মানে r ইকুয়াল টু 4 সেমি, আমরা r1 r2 পরে দিব। 4 সেমি ব্যাসার্ধ এবং 6 সেমি ব্যাস বিশিষ্ট, ভাইয়া কথাটা ভালো করে খেয়াল করো, ব্যাস বিশিষ্ট, তাহলে এটা কিন্তু ব্যাসার্ধ না, এটা কি করতে হবে, 6/2, কত আসবে ভাইয়া, 3, কত আসলো ভাইয়া, 3, তার মানে 3 সেমি, 3 সেমি কি ভাইয়া এটার ব্যাসার্ধ। তো তুমি r1 ধরো 4, r2 ধরো কত ভাইয়া, r2 হলো 3। তোমাকে বলছে বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে, তুমি একটু আগেই দেখছো r1 মাইনাস r2 হবে, তাহলে তুমি লিখতে পারো 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, কত ভাইয়া, 1 সেমি, 1 সেমি, ঘ নাম্বার। এখন যদি তোমাকে এই কোশ্চেনটাই বলতো যে বহিঃস্পর্শ করছে, কি স্পর্শ করছে ভাইয়া, বহিঃস্পর্শ, তখন কি হইতো, r1 প্লাস r2 ইকুয়াল টু 4 প্লাস 3 ইকুয়াল টু 7, এটা হলো বহিঃস্পর্শের ক্ষেত্রে। কি ভাইয়া, বহি 6 বহিঃস্পর্শ, বহিঃস্পর্শের ক্ষেত্রে এটা ঠিক আছে। তারপরে তারপরে প্রশ্ন চলে যাই আমরা, দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে এদের একটির ব্যাস, ব্যাস কত ভাইয়া, 10 সেমি, ব্যাস কত ভাইয়া, 10 সেমি। তাহলে কি করতে হবে, আগে তোমাকে ব্যাসার্ধ বানাইতে হবে। কি করতে হবে, ব্যাসার্ধ r1 r ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 সেমি, এবং অপরটির ব্যাসার্ধ 4 সেমি, যেহেতু এটা r1 যেহেতু বড়, r2 ধরলাম কত ভাইয়া, r2 ধরলাম 4 সেমি, তারপর 5 মাইনাস 4 ইকুয়াল টু কত ভাইয়া, 1 সেমি। যদি বলতো বহিঃস্পর্শ, তখন কি হতো, 5 প্লাস 4 ইকুয়াল টু 9। জাস্ট খেয়াল রাখবা অন্ত না বহির, অন্ত না বহির, জাস্ট এইটুকু খেয়াল রাখবা, অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ। তারপরে আসো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের প্রত্যেকটির ব্যাস 10 সেমি এবং এদের একটির ব্যাস 10 সেমি এবং অপরটির ব্যাস 4 সেমি, ব্যাসার্ধ 4 সেমি হলে দেখো সেম ওই যে কোশ্চেনটা একটু আগে করলাম, এই যে এটাই দেখো, এই যে 10 সেমি 10 ব্যাস ছিল, ব্যাসার্ধ বানাইলাম 5, r2 ব্যাস ছিল, ব্যাসার্ধ বানাইলাম, তো আমাদের এখন তো বের করতে বলছে বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ যোগ করে দিলাম, 10 সেমি হবে, 9 সেমি হবে, 9 সেমি, ঘ নাম্বার। তারপরে বলছে কি, বৃত্তের কোন একটি বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়, এই দেখো স্পর্শক অঙ্কন চলে আসছি, স্পর্শক 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 আসো, স্পর্শক আমরা মুখস্থ করছি, মুখস্থ করা যাবে না। বৃত্তের কোন একটি বিন্দুতে, ধরো এই একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের এখানে একটা স্পর্শক অঙ্কন করলাম, তো এখানে কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে ভাইয়া, এখানে একটা মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে, কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে ভাইয়া, একটা স্পর্শক অঙ্কন করা যাবে, এক বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যাবে। যদি কখনো বলে বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক, একটা,
বৃত্তের বহিঃস্তর কোন বিন্দু থেকে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? ধরো এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত অঙ্কন করছো, যেমন তোমাদের বইয়ের ভিতরে আছে। এখানে একটা বহিঃস্তর বিন্দু নিছো, এখান থেকে তুমি চাইলে এইভাবে একটা স্পর্শক অঙ্কন করতে পারো, এইভাবে একটা স্পর্শক অঙ্কন করতে পারো। ধরো এটা পি বিন্দু ছিল, এরকম তোমাদের একটা ম্যাথও ছিল, এরকম একটা অঙ্ক ছিল, তোমাদের মনে আছে কিনা? এরকম একটা অঙ্ক ছিল তোমাদের, ছিল না? এই দুইটাই মাত্র একটু মাত্র কি হবে ভাইয়া? বহিঃস্পর্শক হবে। তার মানে কয়টা ভাইয়া? দুইটা। বৃত্তের বহিঃস্তর কোন বিন্দু থেকে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? দুটি। একটা দুইটা। কয়টা ভাইয়া? দুইটা। একটা দুইটা। কোন কোন? এই যে এই একটা, এই একটা, দুইটা। বুঝলাম? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আসো তারপর, দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক থাকবে? বহিঃস্পর্শ করলে, কথাটা ভালো করে খেয়াল রাখো। আমি এখানে 4টা প্রশ্ন করাবো, 4টা কোশ্চেন থেকে তুমি কোশ্চেন কমন পাবা। 4টা কোশ্চেন কি কি? প্রথমে গেল একটা বিন্দু দেওয়া থাকলে একটাই হবে, মানে বাহিরে একটা বিন্দু দেওয়া থাকলে দুইটা হবে। দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে, কথাটা ভালো করে খেয়াল করো, বহিঃস্পর্শ করলে, দেখো স্পর্শ যখন করবে, কোথায় স্পর্শ করবে ভাইয়া? বাহিরে স্পর্শ করবে। স্পর্শ করবে অবশ্য, কিন্তু বাহিরে। তোমরা স্পর্শ করাই, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, স্পর্শ করছে, বহিঃস্পর্শ করছে। তো যদি বহিঃস্পর্শ করে, আমরা একটু খেয়াল রাখবো এদিকে, বহিঃস্পর্শ করলে তো এই বরাবর একটা, এই বরাবর মানে এইখানে একটা বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যায়। এই বরাবর কি করা যাবে? একটা স্পর্শক অঙ্কন করা যায়। আবার এই বিন্দুতে যখন এক জায়গায় একটা স্পর্শক অঙ্কন করা যায়, আবার এই দিকে একটা স্পর্শক অঙ্কন করা যায়, আবার এই দিকে একটা স্পর্শক অঙ্কন করা যায়। তোমরা চিত্র মধ্যে এরকম ভাবে অঙ্কন করে দিবা, চিত্র মধ্যে তোমরা এরকম ভাবে অঙ্কন করে দিবা। এটা হলো কোথায় ভাইয়া? বহিঃস্পর্শ করলে। বহিঃস্পর্শ করলে তাহলে কয়টা আসতেছে? একটা, দুইটা, আর একটা, তিনটা। কয়টা হলো ভাইয়া? তিনটা। দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? তিনটি। কয়টি ভাইয়া? তিনটি। তারপর দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? এটা বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ কিছুই বলবো না, কিছুই বলে নাই ভাইয়া, কিছু বলে নাই আমাদের। কিছু না বলে তো আরো সহজ করছে আমাদের জন্য। দেখো এই একটা বৃত্ত নিলাম, এখানে একটা বৃত্ত নিলাম, আমি চাইলে এরকম ভাবে স্পর্শক অঙ্কন করতে পারি, এরকম ভাবে স্পর্শক অঙ্কন করতে পারবো। আমি চাইলে এরকম এরকম ভাবে স্পর্শক অঙ্কন করতে পারবো, মানে এরকম ভাবে স্পর্শক অঙ্কন করতে পারবো। আমি চাইলে এরকম ভাবে স্পর্শক অঙ্কন করতে পারবো, আমি চাইলে এরকম ভাবে স্পর্শক অঙ্কন করতে পারবো। মানে কয়টা হয়েছে তুমি নিজেই গুনো, আমার গুনতে হবে না। একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমি যদি দুইটা বহিঃস্পর্শ অঙ্কন করি, মানে দুইটা যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে দুইটা বৃত্তের অঙ্কনে এইরকম ভাবে তির্যক ভাবে দুইটা স্পর্শক অঙ্কন করতে পারবো, তির্যক ভাবে দুইটা স্পর্শক অঙ্কন করতে পারবো, আর এরকম ভাবে দুইটা স্পর্শক অঙ্কন করতে পারবো। কয়টা হবে ভাইয়া? চারটা। কয়টা হবে ভাইয়া? চারটা। কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো আমি? চারটা। তাহলে টোটাল দুইটা বৃত্তে সর্বোচ্চ 4টি স্পর্শক অঙ্কন করা যাবে। এটা আবার খেয়াল রাখতে হবে অন্তঃস্পর্শ বলছে কিনা বা বহিঃস্পর্শ বলছে কিনা, এরকম কিছু বলছে কিনা। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে গেল। তার মানে আমাদের বৃত্ত অধ্যায়টাও শেষ হয়ে গেল। তো বৃত্ত অধ্যায় থেকে আমি যা পড়াইছি এর বাইরে কিছুই আসবে না। তো আজকে যে স্পর্শক নিয়ে কথা বললাম, এই স্পর্শকটা খুবই ইম্পর্টেন্ট। স্পর্শকটা ইম্পর্টেন্ট হলেও এখানে প্রায় মানে মানে কোশ্চেন কিন্তু খুব বেশি নাই, কোশ্চেন খুবই ইজি, কোশ্চেন খুবই ইজি। খুবই ইজি না ভাইয়া? খুব ইজি ছিল। তারপরে দেখো কয়েকটা কোশ্চেন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট ছিল। চতুর্ভুজ অঙ্কনের জন্য স্বতন্ত্র উপাদান, এটা মেবি সপ্তম অধ্যায়ে পড়াইছি, খুবই ইম্পর্টেন্ট 5টি। তারপরে সূক্ষ্মকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, তারপরে অধিচাপে অন্তর্লিখিত কোণের পরিমাণ, উপচাপে অন্তর্লিখিত কোণের পরিমাণ, তারপরে হলো এই সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে, তারপরে আসো আমাদের এই স্পর্শক কেমনে কি হবে। এরকম যে ম্যাথ গুলা ছিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো তোমরা আশা করি যে ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি ভালোভাবে বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা, যদি বুঝতে না পারো তাও কমেন্ট করে জানাবা। আর আজকে আমাদের 12তম ক্লাস শেষ হলো। 12টা ক্লাস কার কার শেষ হয়েছে লিখবা 12 ডান, 12 ডান, 12 ডান। ঠিক আছে, সবাই কমেন্ট করে জানাবা। আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে একটু শেয়ার করতে পারো, তোমার ছোট ভাইদের কাছে শেয়ার করতে পারো, যেন সবাই এখানে ক্লাস দেখে উপকৃত হতে পারে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করতে পারো। আর সবাই ক্লাস করে নোটগুলো আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পড়াশোনা করো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।